কাছে এর ভয়াবহতা ছিল এতটাই বেশি যে আমি টানা 1 মাস ঘুমিয়ে এই ঘটনা স্বপ্নে বহুবার দেখেছি। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, আমার নাম প্রকাশ না করার অনুরোধ রইল আপনার কাছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 16-17 সেশনের প্রথম বর্ষে কেবল ভর্তি হয়েছি। আমার হোম টাউন ময়মনসিংহ। এর আগে আমি একা বাড়ির বাইরে কখনো কোথাও যাইনি। এটাই ছিল আমার প্রথম বাড়ির বাইরে থাকা, তাও আবার একা। আমি এবং আমার কয়েকজন ভার্সিটির বন্ধুরা এক মেসে উঠি। মেস লাইফ মানেই রাতের বেলা কার্ড নিয়ে বসা আর সারা রাত খেলা। রাতের বেলা কার্ড খেলাটা তাই আমাদের একরকম নেশা হয়ে ওঠে। এখানে বলে রাখা ভালো, আমার মেসে আরো এক বন্ধু ছিল যে আমার ভার্সিটির ছিল না। এখানেই চট্টগ্রামের এক বিশ্ববিদ্যালয় কলেজে সে অনার্স প্রথম বর্ষে পড়ত। কলেজের নাম আমি উল্লেখ করব না, এর কারণ আপনারা ঘটনা শুনলেই আশা করি বুঝতে পারবেন। তার নাম ছিল রহিম, ছদ্মনাম। বরাবরের মতো আমরা কার্ড খেলছি এক রাতে। খেলার মাঝে ও বলে তার সামনে এক্সাম, তাই কয়েকদিন সে কলেজের হলে গিয়ে থাকবে আর এক্সাম শেষ হলে ফিরে আসবে। আমি ভার্সিটিতে থাকলেও হলে কখনো থাকিনি, তাই হলে থাকার ইচ্ছা ছিল অনেক বেশি। নতুন নতুন ভর্তি হয়েছে জন্য আমাদের ভার্সিটির হলে সিট পেতে অনেক দেরি হবে। কিন্তু রহিমের হলে থাকার অভিজ্ঞতার কথা শুনে মন চাইছিল হলে থাকার, কারণ মাঝে মাঝে রহিম হলে গিয়ে থাকতো আর নানান রকম মজার এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করত। তার পরীক্ষা এবং হলে যাবার কথা শুনে আমি ও আমার ভার্সিটির ফ্রেন্ড দীপু, ছদ্মনাম, তাদের হলে গিয়ে একদিন থাকতে চাইলাম এবং থাকার ইচ্ছে তাকে জানাই। সে অনেক মানা করে শুরুতে, কিন্তু আমরা একরকম প্রেসার দিয়েই তাকে রাজি করাই। ঘটনার শুরু এখান থেকেই। পরদিন শুক্রবার থাকায় নামাজ পড়ে আমরা হলে চলে যাই। হলটি বেশ কাছেই ছিল বলে 20 মিনিটের মধ্যেই আমরা হলে পৌঁছে যাই। হলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা 3 জন বাইরে দুপুরবেলায় খাবার খেতে চাই। খাওয়া দাওয়া শেষ করে ফেরার পথে রহিমকে হলটি ঘুরে দেখাতে বলি। সে আমাদের ঘুরিয়ে দেখাতে লাগলো সবকিছু। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় তলা ঘুরে 4 তলায় যাবার সময় দেখি সিঁড়ির সামনে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত একটি লাল কাপড় দিয়ে লাইন বানানো এবং একটা বোর্ডে লেখা 4র্থ তলায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, প্লিজ ডু নট ক্রস দিস লাইন। এটি দেখে আমার ফ্রেন্ড দীপু এখানে এসব কি তা রহিমের কাছে জানতে চায়। রহিম তাকে বলে সে এগুলো জানে না এবং কাউকে জিজ্ঞাসা করলে কেউ কিছু বলেনি তাকে। আমি আগ্রহ নিয়ে 4 তলায় যেতে চাইলে রহিম আমাকে বাধা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। অনেকবার যেতে চাইলেও শেষে রহিমের কথা মানতে বাধ্য হই, কারণ সে কিছুতেই সেখানে যেতে দিবে না। তাই সেখান থেকে আমরা রুমে চলে আসি। রুমে এসেও আমি 4 তলায় কি আছে ভাবতে লাগলাম আর সেখানে কিভাবে যাব সেটা নিয়ে চিন্তা করতে লাগলাম। রাতের বেলা আমরা সবাই বাইরে বেরিয়ে খেয়ে আসার পর রহিম পড়াশোনা করতে থাকে আর আমি এবং দীপু বসে বসে ইউটিউব দেখতে থাকি। কিছুক্ষণ পর দীপু আমাকে মেসেঞ্জারে নক করে এবং সে 4 তলায় যেতে চায় বলে আমাকে জানায়। আমি বলি, রহিম তো যেতে দেবে না। দীপু আমাকে তখন বলল, যেহেতু রহিম আমাদের সেখানে যেতে দেবে না, তাই সে ঘুমিয়ে যাবার পর তার সাথে সেখানে যাব কিনা। আমিও যাবার জন্য রাজি হয়ে যাই, যেহেতু আমার যাওয়ার ইচ্ছে ছিল আগে থেকেই। রহিম তার রুমে একা থাকতো। সে ফ্লোরে শুতে যায় আমাদের বিছানায় রেখে, কিন্তু আমি আর দীপু রাজি হই না, কেননা রহিম নিচে শুলে আমরা বের হতে পারবো না। তাই তাকে জোর করে বিছানায় থাকার জন্য রাজি করাই। লাইট নিভিয়ে সবাই শুয়ে পড়ি। প্রায় 30-40 মিনিট পর আমরা রহিমের হালকা নাক ডাকার শব্দ পেয়ে বের হই রুম থেকে। বাইরের রুম ছিল 2 তলায়। যেই আমরা 3 তলায় সিঁড়ির দিকে পা বাড়াবো, এমন সময় রহিম আমাদের পেছন থেকে ডাক দিয়ে বলে আমরা কোথায় যাচ্ছি। ধরা পড়ে গিয়েছি বিধায় তার কাছ থেকে কিছু লুকায়নি। রহিম বলে ওঠে সে আন্দাজ করতে পেরেছিল আমরা যাব, তাই ঘুমের ভান করেছিল। আমাদের রুমে আসতে বললে আমরা অনেক জোরাজুরি করে তাকে নিয়েই 4 তলায় রওনা হই। বাইরে থেকে গার্ড বারবার টর্চ লাইট মারছিল জন্য বারবার নিচু হয়ে আস্তে আস্তে হেঁটে আমরা 4 তলার সিঁড়ির সামনে চলে আসি। রহিম বলে, শোনো, উপরে যাচ্ছ যাও, কিন্তু এই লাল কাপড় যেন খোলা না হয়। তাই আমরা লাল কাপড়টি না খুলে তার নিচ দিয়ে সিঁড়িতে পা রাখি। লাল কাপড়টি ক্রস করার সাথে সাথে কেমন যেন ভয় কাজ করতে লাগলো আমাদের মাঝে। অর্ধেক সিঁড়ি ওঠার পর নুপুরের আওয়াজ কানে ভেসে আসতে লাগলো। রহিম এই আওয়াজ শুনে জিজ্ঞাসা করলো আমরা এটা শুনতে পাচ্ছি কিনা। আমরা সম্মতি দিলে সে চলে যেতে চাইলো। দীপু কিছুটা বিরক্ত হয়ে বলল, তুই চলে যা, আমরা ওপরে যাব, তোর ইচ্ছে হলে তুই চলে যা।
তোকে আমরা ধরে রাখিনি বা বেঁধে রাখিনি। রহিম অনিচ্ছা সত্ত্বেও আমাদের সাথে যেতে রাজি হয়। যত পা বাড়াচ্ছি এক সিঁড়ি থেকে আর এক সিঁড়ি, তো নূপুরের আওয়াজ তত বেশি কানে আসছে। সে কি আওয়াজ! মনে হচ্ছে কেউ পাগলের মতো এক ঘর থেকে আর এক ঘরে ছুটে বেড়াচ্ছে, নাচানাচি করছে। ভয় কাটিয়ে প্রায় 4 তলায় পৌঁছাই। প্রতি তলায় 8টা করে রুম ছিল, এখানেও তাই। কিন্তু 4 তলায় 404 নম্বর রুমটার দিকে তাকিয়ে ভয় যেন 1000 গুণ বেড়ে যায়। সে রুমের সামনে বিশাল বড় এক তালা, যার গায়ে লাগানো প্রায় 10-12টা তাবিজ। তাবিজগুলো লাল কাপড় দিয়ে তালার সাথে বাঁধা, সেই লাল কাপড়ের মতো যেটা দিয়ে লাইন করা ছিল 4 তলার সিঁড়ির সামনে। সেই দরজার সামনে যেতেই বুঝতে পারি সেই রুম থেকেই আওয়াজ বের হয়ে আসছে। আমি দরজার ফুটো দিয়ে ভেতরে তাকিয়ে দেখার চেষ্টা করি, আর যা দেখি তা দেখার পর আমার পুরো শরীর অবশ হয়ে যায়। আমি দেখি বিপরীত সাইডে থাকা ল্যাম্পপোস্টের হালকা আলোয় ফ্যানের সাথে একটা শরীর ঝুলছে, মানুষের দেহ, আর তার নিচেই একটি মেয়ে অবয়ব, এবং সে যেন নৃত্যরত। এটা দেখে আমার পুরো শরীর অবশ হয়ে যায়, আর আমি হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ি। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। একে একে রহিম আর দীপু ফাঁকা দিয়ে উকি দেয়, আর এসব দেখে রহিম এক দৌড় দিয়ে নিচে নামতে থাকে এবং নামার সময় সিঁড়িতে পড়ে